আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 20তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। অতীত। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খানবাড়িতে ছোটাছুটি করত, অথচ আবিরের সামনে আসলে তার পা থেমে যেত, মুখ লুকোতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নূপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। সেই ছোটাছুটি, সেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না। তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়তো মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের নূপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে 2 বছরের জমাটবদ্ধ নীল পাথর ভেঙে অঝরে কেঁদেছে আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোককে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলে কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকে প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজের শক্তি রেখে অনুভব চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েকশোবার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া, কাঁদছো কেন, বলো আমায়। কিন্তু বাধাহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করছিল হয়তো দেশ ছেড়ে প্রিয়জনকে ছেড়ে চলে যাবে, তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করে নি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় 1 ঘন্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া, এভাবে কাঁদছো কেন। আবির কান্নারত কণ্ঠেই শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এত দূরে কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ। আবিরের কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র 16তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছে। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে। আবির তখনও অঝরে কেঁদেই চলেছে। গলা খাকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শক্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অবাধ্য প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে দিয়েছিল গুরুদায়িত্ব। এদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মম কান্না। সবকিছুই শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেয়েকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে 1 ফোঁটাও ঘুমায়নি 2 ভাই। সারা রাত জেগে শুধু মেয়েকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেয়েকে দেখে রাখার গুরুদায়িত্ব পড়েছিল তানভীরের ওপর। মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, খাওয়া দাওয়া, স্কুল কলেজ টিউশন, পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে 3 বার করে তানভীরকে কল দিয়ে শুধু খোঁজ নিত। 7 বছরের এমন একটাও দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত 7 বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতে চেয়েছে, কিন্তু আবির এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরে মেঘকে দেখবে। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি এসে বলেছিল, বউকে সামলাতেই তো 6 মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরো 6 মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতিতে 6 মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনী গায়ে হাত তুলেছিল আবির, তার জন্যই 9 বছর যাবৎ প্রেয়সী থেকে দূরে থাকতে হয়েছে। সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। এসএসসির পর মেঘকে সে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে। সেই কোচিংয়ে জয় ভর্তি হয়েছিল, তা তানভীর আবির অজানা ছিল। জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবে সুযোগ হইতেছিল না।
কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচের টাইম চেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপরও তানভীরও কয়েকবার মেঘকে কোচিংয়ে দিয়ে আসতে এবার নিয়ে আসছে, কিন্তু তাতেও লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকতো। আবির তানভীরকে ওই ছেলের সম্পর্কে খোঁজ নিতে বলে। এটা জানা মাত্রই আবিরের মাথায় রক্ত উঠে গেছিল। ইমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরে 9 বছরের রাগ, ক্রোধ, অক্রোশ সবটাই ঢেলে জয়কে পিটিয়েছে আবির। বর্তমান তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনোভাবে কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে তুই এখনো এখানে? সে কখন এসেছিস, খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বলল, আবিরও মনে হয় খায়নি, 2 ভাই মিলে খেয়ে নে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের। বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু একটু পরপর বনুর জ্বরটা চেক করো, সমস্যা মনে হলো আমায় ডেকো। কোনো রকম কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। এক ছুটে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমের কোথাও নেই, বেলকুনিতেও নেই। তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখলো, নিচেও আবির নেই। তানভীর দৌড় দিয়ে ছাদের দিকে। ছাদের দরজা থেকে চোখ পড়ল আবির সিঙ্গেল সোফায় বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মাধ্যমে আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকলো, ভাইয়া বৃষ্টির মধ্যে বসে আছো কেন? রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখে শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ রুমে চলো, কি পাগলামি শুরু করছো তোমরা? আবির কন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা, আমার মরে যাওয়া উচিত। আবিরের আবেদিত কথায় তানভীরের প্রচন্ড রাগ হলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমি মরে যাব, তাতে তোমাদের শান্তি হবে। আবির ধমকে স্বরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, হঠাৎ আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলেছে, তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকি ভাইয়া তোমার অবস্থা দেখে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘে কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। এই প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বলে শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেল। আবিরের শাওয়ার নিতে ঢুকে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদ অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে গেছে, দেখে বোঝা যাচ্ছে বেশ খানিক সময় কেঁদেছে। তার উপর বৃষ্টি, এখনো চোখ টকটকে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখলো, হাতের অবস্থা খুবই খারাপ। তানভীর ওষুধ বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত 1 ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়্যাক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দিব ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল স্বরে বলল, প্লিজ ভাইয়া চলো খেতে যাই। আবির নিরেট কণ্ঠে বলল, আমি খাবো না, বললাম তো, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারলো ভাইয়াকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটলো বেলকনিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বৃষ্টি বর্ষণটা কমছে। ঝিরঝিরি বৃষ্টি একসময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে। ফিরেছে ঘন্টা 2 পর। প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও
আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমদ, মোজাম্মেল, ইকবাল খান থেকে শুরু করে বাড়ি তিন কর্তি, এমনকি মিম আদি তানভীরও উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোটে মেঘের ওপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে মেয়েকে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সে বোধ শক্তি কি তোর এখনো হয়নি? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন 1 মিনিট নষ্ট করা একটি দিন নষ্ট করা সমান। ইচ্ছাকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্তস্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হলো। মালিহা খান, আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করলেন। যে যার মতো প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে আসছিস? কখন গেছিলি? ভিজলি কেন? আরো কত কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাইয়ের জন্য অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন এইটা সহ্য করতে না পেরেই এমনটা করেছে। হালিমা খান কোমল কণ্ঠে বলল, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প খেয়ে নে প্লিজ। মেঘ সবার ওপর ওঠা রাগ যেন মায়ের ওপর ঝাড়লো। কাঁপা কাঁপা কণ্ঠে চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, তেতো লাগে সবকিছু। কথাটা ঠিক মতো শেষ করতেও পারলো না। আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই আকস্মিক কম্বল টানলো কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কিছু হয়েছে? অসুস্থ রোগী দেখতে আসছো, দেখে চুপচাপ চলে যাবে। রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওরে কোনো প্রকার চাপ না দিতে, অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছি এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজা তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেয়ে কম্বলের নিচে থেকে ভেঙচি কেটে মনে মনে বলল, যার জন্য খড়িচড়ি সেই বলে চোর। আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার, বাহ, বুদ্ধি কি আপনার! বাড়ির কেউ কোনো কথা বলল না। চুপ করে সকলে রুম থেকে বেরিয়ে গেল। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে। তাই এক আঙ্গুল আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতে চোখ পড়ল আবির ভাইয়ের শোনিত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতে আবির একটা না দুইবার ভুরু নাচলো। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেললো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের উপর রেগেছে। আকস্মিক মুখ গোমরা করে ফেললো মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শুধালো, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ কণ্ঠ উষ্ঠ উল্টালো, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখলো। সাথে সাথে একবার গলাতেও হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ করে বলল, এখনো তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় এসে বসে মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনের নিস্তব্ধ, দুজোড়া চোখ গভীর ভাবে অনুবন্ধী হয়। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এর মধ্যে তানভীর গলা খাকারি দিয়ে রুমে ঢুকলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীর কণ্ঠ শুনে মেঘও দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইলো। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত। তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়িয়ে চোখে গোল গোল করে তাকালো। মনে মনে বলল, এখনো কি আবির ভাই খাইয়ে দিবে আমায়? আবির কোনোদিন দিক না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর বিস্ময়ে তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করলো। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে। তানভীর মেঘকে এটা সেটা বলে ওকে বোঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক, একবার ফোনের দিকে দেখছে আর একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানভীরাও আর জোর করলো না, পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে।
খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলল, ভাইয়া বনুর ওষুধগুলো খাইয়ে দাও প্লিজ, আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ওষুধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ওষুধগুলো নিল। আবির নিরেট কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছে মেঘের ছোঁয়ায়। আকস্মিক মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি মরে গেলে আপনি। এটুকু বলতে আবির অগ্নিদৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘের কথা সম্পূর্ণ করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতের দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথাগুলো শুনি তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘের ছোট্ট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্য স্বরেও বলতে পারতেন, না মেরে ফেলবেন। মেঘের অক্ষিপট ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না, সবাই শুধু বকে। সবার রাগ ঝাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটে গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তোকে ইচ্ছাকৃত মারতে চায়নি, এটা কি করে বোঝাবো তোকে? এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে। তোর মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সবকিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা খাকারি দিয়ে তপ্ত স্বরে বলল, তুই হয়তো জানিস না, কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই। তোর ডাগর ডাগর চোখের চাউনিতে কারো বিনাশ নিশ্চিত। তোর অনাদেয় কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিষমর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘরে কথাগুলোর মানে বুঝল না, কি জানে না। মেঘ কণ্ঠ খাতে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর কণ্ঠে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচু আর মামুনির ওপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষি পল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসার প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাহিরে কোনো কথা বলে না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছে নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসার আশা করি আমার তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে। চাচু আর মামুনির কথা কি বলবো তোকে? চাচু আর মামুনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করেছিল যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচু আর মামুনির থেকে পাস। তানভীর জীবনে বাবা মায়ের পরেও তোর অবস্থান। মিমাদিও তোর ভক্ত। খানবাড়ি তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারণেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামলো। তারপর দীর্ঘশ্বাস ছেলে বলল, উল্টোপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছু না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শোধালো, আপনার কথা বললেন না কেন? মেয়ের কথা শুনে আবির ঢুক গিলে কপাল কুঁচকালো। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দুটো আঙ্গুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবুইর দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতে কাটা অংশের চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে রইল। আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘ মনে পড়ল মেন গেটের পাশে দেওয়ালে ঘুষি দেওয়ার কথা। ধরে নিল এর ফলে আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে আবির কত শত ঘুষি নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতে মেঘ নিজের ওপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে গেল মেঘ।
আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটা তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে, এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল, একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল, তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে। তিন কর্তি রান্নাঘরে কাজ করছে আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভরি কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়েছি, তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির ওপর নিচ মাথা নাড়ল শুধু। হালিমা খান মালিহা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতের ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙ্গুল দিয়ে বসে থাকে, সে মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিহা খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না, যা হওয়ার হয়েছে। মেঘকে এই বিষয় নিয়ে আর কোনো কথা বা প্রশ্ন করবা না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ড আর ঘটাতেও পারবে না। এই টপিকস এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে গেছে। তানভীর সারাদিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘন্টাখানেক তানভীরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আর এমপি সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক করছে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারাদিনেও রুম থেকে বের হলো না। 3টার দিক মালিয়া খান আদিকে পাঠিয়েছে ডাকার জন্য। আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকে চুপচাপ চলে এসেছে। আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিয়া খান নিজেই সিঁড়ি ভেঙে উপরে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিয়া খান ছেলেকে কাছে গিয়ে বাহুতে হাত দিতে উঠলেন। জ্বরে আবিরের গা পড়ছে, ডান হাত ফুলে গেছে কনুই পর্যন্ত। মালিয়া খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘরে কিছুই বলতে পারছে না। মালিয়া খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলো। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন। ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিল। ঝড় জায়ের আতঙ্কে মেঘের রুম থেকে বড় জায়ের আর্তনাতে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেল আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে। হাতের ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এ দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছে। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরের ব্যথায় ঔষধ খাওয়ানো হয়েছে। মালিয়া খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত। মালিয়া খান বেরিয়ে মেঘের রুমে গেছেন। ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খান থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেঘের কাছে বসতে বসতে বললেন, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করেছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওইদিকে তানবীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আতকে উঠে প্রশ্ন করলো, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলতে শুরু করলো, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের ওপর বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তার উপর তোরে ছাদে থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে দিয়ে ওষুধ নিতে আসছে। কিভাবে যেন হাত কেটে গেছে। সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ড্যাব করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছেন। নিচে লেখিকার একটা ছোট নোট আছে, এটাও পড়ছি। পর্ব কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে অতীত আর বর্তমান উল্লেখ করে দিয়েছি, আশা করি প্যাচ লাগাবেন না। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে